আপনাদের সামনে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটি থার্মাল পাওয়ার প্ল্যান্ট। থার্মাল পাওয়ার প্ল্যান্ট মানে তাপবিদ্যুৎ কেন্দ্র। তো আমরা স্বাভাবিকভাবে জানি যে তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার এনার্জিটাকে কাজে লাগিয়ে আমরা সেখান থেকে বিদ্যুৎ তৈরি করে থাকি। এখন কয়লার এনার্জিটাকে আমরা জল ফুটিয়ে সুপারহিটেড হাই প্রেশারে স্টিম তৈরি করি, মানে বাষ্প। সেই হাই প্রেশারের স্টিমটাকে আমরা টারবাইনের মধ্যে দিয়ে সেই কাইনেটিক এনার্জিটাকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎটা উৎপন্ন করে থাকি। এখন আমি একটা ছোট্ট ব্লক ডায়াগ্রাম এঁকেছি, আগে থেকে এঁকে রেখেছি টাইমটাকে কনজামশন কমানোর জন্য। তো এই ব্লক ডায়াগ্রামে প্রথমে টার্মগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, তারপরে আমি পাওয়ার প্ল্যান্টটা, থার্মাল পাওয়ার প্ল্যান্টের একটা ওভারভিউ আপনাদের এখান থেকে বুঝতে পারবেন। এখন কোল হ্যান্ডলিং প্ল্যান্ট বা সিএইচপি, এখানে কয়লাটাকে ম্যানেজমেন্ট করা হয়, কয়লাটাকে মেনটেন করা হয়, কীভাবে কী করতে হয় না। অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্ট এএইচপি বলতে পারেন শর্টে। ডিএম ওয়াটার প্ল্যান্ট, ডিএম ডিমিনারালাইজড ওয়াটারের জন্য একটা প্ল্যান্ট আছে। বয়লার, টারবাইন, জেনারেটর, মানে বিটিজি বলা হয় একসাথে এটাকে। টারবাইন জেনারেটর কাপল থাকে, আর জেনারেটরের পরে সুইচ ইয়ার্ড মানে সাবস্টেশন, যেখানে পাওয়ারটা ফ্লো হচ্ছে। তো টার্মগুলো প্রথমে বলার পর আমি আপনাদেরকে টোটাল ওভারভিউ থার্মাল পাওয়ার প্ল্যান্টে একটা বোঝানোর চেষ্টা করছি এটা বলার মাধ্যমে। এখন প্রথমে কয়লাটা কলিয়ারি থেকে রেলের মাধ্যমে কোল হ্যান্ডলিং প্ল্যান্টে আসে। এখন কয়লার মধ্যে বিভিন্ন রকম পাথর, নুড়ি, বালি, বিভিন্ন রকম কোল ছাড়া অন্যান্য ইকুইপমেন্ট থাকে, অন্যান্য জিনিসপত্র থেকে যায়, সেটাকে বাছাই করা। তারপরে কোলটাকে আমরা বড় বড় কয়লার যে পাথরগুলো থাকে, সেই পাথরগুলোকে তো আমরা আর পুড়িয়ে পুরোপুরি বার্ন করতে পারবো না কয়লাটাকে। তার জন্য কয়লাটাকে ক্রাশার হাউসে নিয়ে গিয়ে ছোট ছোট করা হয়। সেই ছোট ছোট কয়লাগুলোকে আমরা কনভেয়ার বেল্টের মাধ্যমে আমরা বয়লারে পাঠাই, মানে চুল্লিতে পাঠাই। এটা কোল হ্যান্ডলিং প্ল্যান্টের কাজ। তারপরে কয়লা পোড়ার পর সেটা যে এনার্জিটা কাজে লাগলো জলটাকে ফুটিয়ে বাষ্প পরিণত স্টিম তৈরি করার জন্য। বাকি যেটা লাগলো না, মানে যেটা অ্যাশ পার্টিকেল কয়লার মধ্যে থাকে, সেটা কালেকশন করে সেটাকে অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্টের দায়িত্বে থাকে। সেই অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্টের মধ্যে যে ছাইটা আসে বা অ্যাশটা আসে, সেই ছাইটা দু রকমের হয়ে থাকে অ্যাকচুয়ালি, একটা ড্রাই, একটা ওয়েট, মানে একটা ভিজে, একটা শুকনো। তো শুকনো যে ড্রাই যে অ্যাশটা থাকে, সেটা সিমেন্ট ফ্যাক্টরিতে, কাছাকাছি সিমেন্ট ফ্যাক্টরি যেগুলো থাকে সেখানে সাইলো করে নিয়ে চলে যায়, সাইলোর থেকে কালেকশন করে গাড়ি করে। আর ওয়েট যেটা থাকে সেটা পাম্পের মাধ্যমে জল মিশিয়ে সেটাকে কাছাকাছি প্ল্যান্টের মধ্যেই থাকে অ্যাশ পন্ড বড়, সেখানে জমা করা হয় ভিজে যে ছাইটা থাকে। আর যে ছাইটা ফ্লাই অ্যাশ আর কি উড়ে যায়, সেটা চিমনির মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। এটা এই টোটাল দায়িত্বটা থাকে অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্টের মধ্যে। এখন কয়লা পুড়িয়ে যে এনার্জিটাকে, সেটা জলকে আমরা হিট করব। সেই জলটা রিভার থেকে, নদী থেকে পাম্পের মাধ্যমে যে র ওয়াটার, এটাকে র ওয়াটার বলা হয়, সেটা ডিএম প্ল্যান্টের মধ্যে নিয়ে আসা হয়। সেইখানে ডিএম প্ল্যান্টের কাজটা হলো ডিমিনারালাইজড করা, মানে ওয়াটারের মধ্যে অনেক কিছু ক্যাটায়ন, অ্যানায়ন, বিভিন্ন রকমের মানে মিনারেলস থেকে যায়। সেই মিনারেলসগুলো কি হয়, যদি আমরা বয়লারের মধ্যে দিয়ে দিই, তাহলে যে বয়লারের যে ওয়াটার টিউবগুলো থাকে সেগুলো রাপচার হতে পারে, লিকেজ হতে পারে। তার জন্য বা অন্যান্য জমে সিলিকন যেগুলো জমে, সেগুলো পরশান ইরোশনের জন্য মানে আমাদের ক্ষতি করে টিউবগুলোকে, বা অন্যান্য যে মানে লাইনের মধ্যে যে অন্যান্য জিনিসপত্রগুলো থাকে। তো তার জন্য আমরা কি করি, ডিমিনারালাইজ করি ডিএম প্ল্যান্টের মধ্যে। তাহলে এই টোটাল ডিমিনারালাইজ করার কাজটা হচ্ছে ডিএম প্ল্যান্টের, রিভার থেকে নিয়ে সেই জলটাকে ডিমিনারালাইজ করে তারপর বয়লারে পাঠানো। এরপরে বয়লার, মানে যেটা মেন চুল্লি, এটা আমি পরে আবার আপনাদের ডিসকাস করছি। এই বয়লারের মধ্যে হিট হয়ে সুপার হিটেড হাই প্রেশার হাই টেম্পারেচার স্টিম আমরা টারবাইনে দিই। সেই টারবাইন ঘুরলো, টারবাইনটা
জেনারেটরের সাথে কাপল থাকে, যার জন্য টারবাইন ঘোরা মানে জেনারেটরটা ঘোরা। তো আমরা স্বাভাবিকভাবে জানি জেনারেটরের প্রিন্সিপাল আমরা জানি, সেখানে একটা ডিসি এক্সাইটেশন, সেই ডিসি এক্সাইটেশনটা দেওয়া থাকে এবং টারবাইনটা যখন জেনারেটরটাকে ঘোরাচ্ছে তার ফলে কারেন্ট প্রডিউশন হচ্ছে, মানে পাওয়ার ফ্লো হচ্ছে। পাওয়ার ফ্লোটা সুইচ ইয়ার্ডে চলে গেল। সুইচ ইয়ার্ড মানে সাবস্টেশন, যেটা জেনারেটিং স্টেশনের সাথে কানেক্টেড যে সাবস্টেশন, সেই সাবস্টেশনে বিভিন্ন রকম ফিডার থাকে। ফিডার মানে অন্যান্য লাইন, ট্রান্সমিশন লাইন থাকে, সেই লাইনের মাধ্যমে গ্রিডের সাথে কানেক্টেড। গ্রিড মানে হচ্ছে টোটাল আউটার যে অন্যান্য প্ল্যান্ট বা অন্যান্য সাবস্টেশনের সাথে ওই সাবস্টেশন বা ওই জেনারেটিং স্টেশনটা যুক্ত থাকে। এটা হচ্ছে একটা ওভারভিউ। এরপরে আমি আস্তে আস্তে ছোট ছোট করে এগুলো বলার চেষ্টা করছি। সামনে যে থার্মাল পাওয়ার প্ল্যান্টের কয়লা পুড়িয়ে বয়লারের মধ্যে, তারপর সেখান থেকে যে অ্যাশ কন্টেন্টটা বেরোয়, সেটা কিভাবে ম্যানেজমেন্ট হয় সেটা আমি বয়লারের ছবি আঁকার মাধ্যমে একটা ডায়াগ্রাম দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। এখন এটা বয়লার যে ফার্নেস আর কি, এইটাকে ফার্স্ট পাস বলে, এটা সেকেন্ড পাস। তো কয়েকটা টার্ম এখানে লিখেছি, আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন কেন লিখেছি। এই বয়লারের ফার্স্ট পাসে অ্যাকচুয়ালি কোলটা বার্ন হয়, তার মানে সিএইচপি থেকে স্মল যে সাইজের কোলটা থাকে সেটা কনভেয়ার বেল্টের মাধ্যমে, এটা বেল্ট, কনভেয়ার বেল্টের মাধ্যমে পালভারাইজার বা মিলে আসে। পালভারাইজার বা মিলের কাজটা কি, স্মল যে কোলটা থাকে, ছোট ছোট যে কয়লাটা থাকে, সেগুলোকে কোল পাউডারে পরিণত করে, পাউডার কোল। কেন পাউডারে করা হয়? কারণ হচ্ছে কি, যাতে মানে পুরো যে কার্বনটা থাকে পুরোটাই বার্ন করা যায়, কয়লাটাকে ফুললি বার্ন করার জন্য, ফুল কম্বাসনের জন্য আমরা পাউডার করে থাকি। তাহলে না হলে কি হবে, ছোট ছোট কয়লা যদি আমি পাউডারে না পরিণত করি, আউটার লেয়ারটা পুড়ে যাবে, ইনার লেয়ারটা পুড়বে না, যার জন্য কি হবে, কয়লাটা টোটাল হিটটাকে আমরা নিতে পারবো না। এবার সেই কয়লাটা আমরা বয়লারে দিলাম, বয়লারে দেওয়ার পর ফার্স্ট পাসে দিলাম। এখন পালভারাইজারটা যে মিল বা পালভারাইজার আছে, সেখানে কয়লাটা তো মানে বাই গ্রাভিটি যেতে পারবে না, তাকে নিয়ে যেতে হবে। তার জন্য আমরা ফ্যান ইউজ করে থাকি। ফ্যান ইউজ করে ফ্যানের মাধ্যমে যে বাইরের এয়ারটাকে প্রেশারাইজ করে, প্রেশার বাড়িয়ে, সেটা এয়ার প্রিহিটার বলে একটা জিনিস থাকে, যেটা সেকেন্ড পাসে থাকে বয়লারে। এয়ার প্রিহিটারের মধ্যে নিয়ে গিয়ে আমরা পালভারাইজারে দিই, পালভারাইজারটা থেকে কয়লাটা মুড়িয়ে নিয়ে চলে যায়। এখন কি হলো, এয়ার প্রিহিটারটা এখানে রাখার কারণ হচ্ছে কি, বয়লারের সেকেন্ড পাসে এয়ার প্রিহিটার থাকার কারণ কয়লাটা যখন পোড়ার পর ছাইটা, যেটা ফ্লাই অ্যাশ, সেটা সেকেন্ড পাসের মধ্যে দিয়ে গিয়ে ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর হয়ে চিমনিতে যায়। এখানে এয়ার প্রিহিটারের কাজ হচ্ছে এয়ারটাকে, প্রাইমারি এয়ারটাকে, মানে এই যে এয়ারটা আসলো, যেটা মিলের মধ্যে থেকে কয়লাটাকে নিয়ে যাচ্ছে, সেটাকে প্রাইমারি এয়ার বলা হয়। প্রাইমারি এয়ারটাকে ইনিশিয়ালি গরম করার জন্য, সেই গরম করে, তাহলে কি হবে, কয়লাটা যে পালভারাইজারের মধ্যে কিছুটা গরম হয়, সেই গরম কয়লা কিছু হিটটা গেইন করে, কয়লাটা কিছু হিট গেইন করে তারপরে আমরা ফার্নেসে দিই বা বয়লারে ফার্নেসে দিই। তো এখন প্রাইমারি এয়ারের কাজটা কি হলো, তাহলে এয়ার প্রিহিটারের মধ্যে গিয়ে কিছু টেম্পারেচার গেইন করে, সেটা কোলের টেম্পারেচারটাকে বাড়িয়ে ফার্নেসের কয়লাটাকে দেওয়া। এবার আরেকটা ফ্যান থাকে, যেটা সেকেন্ডারি এয়ার, মানে এয়ারটাকে নিয়ে গেলে সেটা সেকেন্ডারি এয়ার বলা হয়ে থাকে। সেটা শুধুমাত্র এই যে কয়লাটা যাচ্ছে পাউডার কোলটা, সেটাকে অক্সিজেন দেওয়ার জন্য, মানে ভালোভাবে বার্ন করানোর জন্য সেকেন্ডারি এয়ারটাকে এখানে মিক্সিং করে তারপরে ফার্নেসে পাঠানো হয়। সেখানে একটা ফ্যান থাকে, সেটাও অ্যাটমসফিয়ারিক এয়ার থেকে এয়ারটাকে নিয়ে গিয়ে দেওয়া হয়। তাহলে প্রাইমারি এয়ারের কাজটা হলো কি, কয়লাটাকে উড়িয়ে নিয়ে যাওয়া, আর সেকেন্ডারি এয়ারের কাজ হলো অক্সিজেন দেওয়া ফার্নেসের যে কয়লাটা আসছে। এখন কয়লা বার্ন হলে অ্যাশ কন্টেন্ট বেরোবে, অ্যাশটা এখানে বটম অ্যাশ বলা হয় এটাকে। এখানে জল থাকে, জলের মধ্যে পড়ে সেখান থেকে ওয়েট ভেজা যে ছাইটা অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্টে নিয়ে চলে যায়। আর যেটা ফ্লাই অ্যাশ উড়ে যাচ্ছে, সেটা এয়ার প্রিহিটারের মধ্যে দিয়ে গিয়ে ইএসপি থাকে, ইএসপির কাজ হলো ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর, সেখানে অ্যাশটাকে
কালেক্ট করা হয়। অ্যাশটা কালেক্ট করে ইলেকট্রোডের মাধ্যমে অ্যাশটা কালেক্ট করে ড্রাই অ্যাশটাকে আমরা অ্যাশিং প্ল্যান্টের মধ্যে চলে যাই। তো যেটা বাকি যে ফ্লাই অ্যাশ উড়ে যায় সেটা চিমনির মাধ্যমে অ্যাটমসফিয়ারে চলে যায়। এই এইচপি থেকে কি হয়, বিভিন্ন জায়গায় যদি ড্রাই যে অ্যাশটা সিমেন্ট ফ্যাক্টরি বা অন্যান্য জায়গায় সেখানে নিয়ে যাওয়া হয়। এই হচ্ছে আপনাদের কয়লা এবং ছাইয়ের যে সাইকেলটা, মানে অ্যাশের যে সাইকেলটা আমি বোঝানোর চেষ্টা করলাম, এবং পরবর্তীকালে আপনাদেরকে ওয়াটার এবং স্টিমের সাইকেলটা বোঝাবো। এখন আপনাদের সামনে ওয়াটার এবং স্টিমের যে সাইকেলটা বয়লারের মধ্যে এবং টারবাইনের মধ্যে দিয়ে চলে থার্মাল প্ল্যান্টে, সেটা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখন আমরা যে থার্মাল পাওয়ার প্ল্যান্টের যে ওয়াটার স্টিমের যে সাইকেলটা চলে সেটা র্যাঙ্কিন সাইকেলকে ফলো করে। এটা বলার আগে আমি প্রথমে বয়লারের অ্যাকচুয়াল যেটা মানে ওয়াটার এবং স্টিমের সাইকেলটা চলছে সেটা আমি একটা ফ্লো দিয়ে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে যদি ধরি বয়লারের কয়লা পুড়িয়ে যে হিটটা আসছে সেটাকে আমরা ওয়াটার ওয়াল, বয়লার টিউবের যে ওয়াটার ওয়াল যেটা লাগানো থাকে গায়েতে চুল্লিতে বা বয়লারে, সেটাকে হিট করছে, সেই জলটাকে হিট করছে। সেই জলটা কি হয়, রাইজার টিউব দিয়ে ড্রামে চলে যায় স্টিমে পরিণত হলে। স্টিম তখন কি হয়, স্যাচুরেটেড স্টিম তখন ড্রাম থেকে বেরিয়ে সুপার হিটারে যায়। এবারে সুপার হিটার থেকে সুপারহিটেড হাই প্রেশার এবং হাই টেম্পারেচারের স্টিমটা সেটা টারবাইনের এইচপি টারবাইন, একটা হাই প্রেশার টারবাইন এবং একটা লো প্রেশার টারবাইন, দুটো পার্টে থাকে টারবাইনটা। তো হাই প্রেশার টারবাইনে প্রথমে ঢোকে এবং তার টেম্পারেচার ফল হয়ে যখন লো প্রেশার টারবাইনে ঢোকার আগে আমরা সেটাকে বের করে নিই, বের করে রিহিটার কয়েলের মধ্যে দিয়ে পার করি, তারপরে আবার লো প্রেশার টারবাইনে ইনলেটে পাঠাই, এবং সর্বশেষে যে স্টিমটা সুপারহিটেড স্টিমটা রিহিটেড হয়ে এলপি টারবাইনের মধ্যে দিয়ে লো প্রেশার টারবাইনের পরে যে লাস্ট স্টেজ আছে সেখান থেকে বেরিয়ে কনডেন্সারে পাঠানো হয়। কনডেন্সারে পাঠানোর জন্য এখানে কি হয়, একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করতে হয়। যেহেতু স্টিম আছে তার জন্য এর প্রেশারটা একটু বেশি থাকে, তার জন্য এখানে যদি আমি ভ্যাকুয়াম তৈরি করি, অ্যাটমসফিয়ারিক প্রেশারের থেকে যদি লো প্রেশারে আমরা যদি ভ্যাকুয়াম তৈরি করি, অটোমেটিকভাবে এই যে স্টিমটা কনডেন্সারে চলে আসে ভ্যাকুয়ামের জন্য, এবং সেটা এই কনডেন্সারটাকে কুলিং টাওয়ারের মাধ্যমে জলে পরিণত করা হয়, স্টিমটাকে ঠান্ডা করে জলে পরিণত করা হয়, এবং জলটাকে আবার পাম্পের মাধ্যমে পাঠিয়ে ইকোনোমাইজারের মধ্যে দিয়ে পাঠিয়ে সেটাকে, এটা আমি এখন বলছি না, ইকোনোমাইজারের মধ্যে দিয়ে পাঠিয়ে জলটাকে ড্রামে আবার পাঠানো হয়। তো আমি একবারেই বললাম, একবার ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি। তাহলে কি হলো, প্রথমে স্টিমের যে সাইকেলটা, ড্রাম থেকে স্টিমটা সুপারহিটারের কয়েলের মধ্যে দিয়ে টারবাইনে ঢোকে, তারপরে আবার টারবাইনের এইচপি টারবাইনের লাস্ট স্টেজ থেকে বেরিয়ে রিহিটারে যায়, রিহিটার থেকে আবার এলপি টারবাইন ইনলেটে গিয়ে তবে এলপি টারবাইন আউটলেট থেকে বা সে লাস্ট স্টেজ থেকে কনডেন্সারে যায়, এবং সেটা জলে পরিণত করা হয় কনডেন্সারে, এবং জলটাকে পাম্পের মাধ্যমে ইকোনোমাইজারের মধ্যে দিয়ে ড্রামে পাঠানো হয়। এখন ইকোনোমাইজারের কাজটা কি, যে জলটা আমরা পাম্পের মাধ্যমে ড্রামে পাঠাচ্ছি, সাইকেল করাচ্ছি, সেটা ইনিশিয়ালি কিছুটা হিট করার জন্য। ইকোনোমাইজারটা থাকে বয়লারের সেকেন্ড পাশে অ্যাশ কন্টেন্ট থাকে, এর টেম্পারেচার অনেক বেশি থাকে, 350-400 ডিগ্রি টেম্পারেচার থাকে, সেটাকে যাতে ইউজ করা যায় কিছুটা পরিমাণে, সেটা তো অ্যাকচুয়ালি বেরিয়েছে ইএসপি দিয়ে অ্যাশটা, তার জন্য কিছুটা আগে আমরা ইকোনোমাইজার দিয়ে এটাকে হিট করে জলটাকে উপরে বের করি। এখন টোটাল সাইকেলটা, এই যে সাইকেলটা স্টিম প্রথমে, তারপরে ওয়াটার, তারপরে পাম্পিং করে কনডেন্সারে আবার হিট বের করা হয়, এই টোটালটা একটা র্যাঙ্কিন সাইকেলের মধ্যে আমি বলছি এক্ষুনি। তার আগে এই যে সাইকেলটা চলছে এর মধ্যে কিছু তো জলের লস বা স্টিমের লস হয়, লিকেজ টিকেজ থাকতে পারে, সেটা মেকআপ ওয়াটার বলে একটা লাইন থাকে, সেই মেকআপ ওয়াটারটা ডিএম প্ল্যান্টের থেকে জল এসে এই লাইনে যুক্ত করা হয়, যার জন্য কি হবে, কিছুটা যে লসটা হলো বা লিকেজ হলো সেটাকে আমরা ভরপাই করতে পারি। এটা এইভাবে চলতে থাকে।
এখন থার্মাল পাওয়ার প্ল্যান্ট র্যাঙ্কিন সাইকেলে চলে, এই জিনিসটা আমি ওখানে বলার চেষ্টা করছি। র্যাঙ্কিন সাইকেলের যে ওয়াটার এবং স্টিম এখানে মিক্সিং, এই ভিতরটা, এটা হচ্ছে স্যাচুরেটেড ওয়াটার, এটা হচ্ছে স্যাচুরেটেড স্টিম পয়েন্ট। তো স্যাচুরেটেড ওয়াটার থেকে স্যাচুরেটেড স্টিম থেকে স্যাচুরেটেড ওয়াটার করতে গেলে কন্ডেন্সারের মধ্যে দিয়ে আমরা এটাকে হিটটাকে লস করি, এবং পাম্পের মাধ্যমে আমরা ওই যে জলটা তৈরি হলো স্যাচুরেটেড ওয়াটার, সেটাকে হিট করে সেটাকে পাম্পের মাধ্যমে বয়লার ড্রামে পাঠানো হয়। এবং এই যে পার্টটা টেম্পারেচার বাড়ছে, টিএস ডায়াগ্রাম অ্যাকচুয়ালি, এটা হচ্ছে টেম্পারেচার, এটা এনট্রপি। স্বাভাবিকভাবে স্যাচুরেটেড স্টিম থেকে স্যাচুরেটেড ওয়াটার হলে এনট্রপি কমবে, টেম্পারেচার ফিক্স থাকবে। যেহেতু এখানে হিটটা কম হচ্ছে, এখানে লিন তাপ বলতে পারেন আপনারা, লিন টেম্পারেচার। তো এই জিনিসটা এখান থেকে এবারে প্রেশার করে আমরা বয়লার ড্রামে পাঠালাম। ড্রামে কি হচ্ছে, বয়লারের মধ্যে কি হচ্ছে, এই পার্টটা টেম্পারেচারটা বাড়ছে, ওয়াটার টেম্পারেচার বাড়ছে। প্রথমে ওয়াটার টেম্পারেচার হয়ে স্যাচুরেটেড ওয়াটার হলো, তারপরে সেটা টেম্পারেচার নিয়ে সেটা স্যাচুরেটেড স্টিমে তৈরি হলো। স্যাচুরেটেড স্টিম থেকে আমরা সেটাকে সুপারহিটেড স্টিমে তৈরি করি। এটা এই পয়েন্ট, এই যে পিকটা, প্রথম পিকটা যেটা টারবাইনে ঢুকছে, সেটা সুপারহিটেড স্টিম। টারবাইনে যেমন এইচপি টারবাইনের শেষ স্টেজে গেল, তখন সেটা টেম্পারেচারটা ফল করে। আবার সেটাকে রিগেন করার জন্য টেম্পারেচারটা আমরা আবার সেটাকে রিহিটার কয়েলের মধ্যে দিয়ে গিয়ে আবার টারবাইনে আমার টেম্পারেচারটাকে ফল করাই। এখানেও টেম্পারেচার ফল হচ্ছে, কিন্তু এখানে টেম্পারেচারটা বাড়ছে রিহিটার কয়েলের মধ্যে দিয়ে। আবার যখন এখান দিয়ে এলপি টারবাইনের শেষ স্টেজ দিয়ে বেরোচ্ছে, তখন টেম্পারেচারটা আবার ফল করছে, গিয়ে কন্ডেন্সারে গিয়ে পড়ছে। যেহেতু কন্ডেন্সারে ভ্যাকুয়াম তৈরি আছে, অ্যাটমসফিয়ারিক প্রেশারের থেকে কম প্রেশার করা আছে, সেটা কন্ডেন্সারে আছে। তো এখন আশা করছি আমরা ফিজিক্যাল যে বয়লারের এবং টারবাইনের যে ওয়াটার এবং স্টিম সাইকেল র্যাঙ্কিন সাইকেলের মধ্যে দিয়ে চলে সেইটা, এবং আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে বললাম। এরপরে আপনাদেরকে কয়েকটা কোশ্চেন আনসার সলভ করবো। আশা করছি সেই কোশ্চেন আনসার দিয়ে আপনি বুঝতে পারবেন যে স্টিম পাওয়ার প্ল্যান্টের যেগুলো আমি বললাম সেগুলোর মধ্যে সেই কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট এবং সেইগুলো কতটা ইম্পর্টেন্ট। এখন আপনাদের সামনে কয়েকটা কোশ্চেন আনসার আলোচনা করব থার্মাল পাওয়ার প্ল্যান্টের উপর। প্রথম কোশ্চেনটা, পাওয়ার প্ল্যান্ট ইউজিং কোল work closely on which of the following cycle? Otto cycle, binary vapor cycle, Brayton cycle, Rankine cycle. তো আমরা পড়ার মাধ্যমে জানি যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট র্যাঙ্কিন সাইকেলকে ফলো করে। Second question, overall thermal efficiency of the steam power station is in range. Overall thermal efficiency মানে হচ্ছে এখানে বয়লারের, টারবাইন এবং জেনারেটর যে এফিসিয়েন্সি, ওভারঅল এফিসিয়েন্সি থার্মাল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায় 30 থেকে 40% হয়ে থাকে। আর 3 নম্বর কোশ্চেন হচ্ছে, ইন স্টিম টারবাইন সাইকেল দ্য লোয়েস্ট প্রেসার অকার্স ইন দ্য, আমরা যে ওয়াটার সাইকেল এবং যে র্যাঙ্কিন সাইকেলটা যেটা পড়লাম, তাতে সবচেয়ে কম প্রেসার থেকে কোথায়, টারবাইন ইনলেট, বয়লার, কন্ডেন্সার এবং সুপারহিটার। স্বাভাবিকভাবেই যেহেতু কন্ডেন্সারে অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকে কম প্রেসার রাখা হয়, মানে ভ্যাকুয়াম ক্রিয়েট করা হয়, তার জন্য সবচেয়ে কম প্রেসার থাকবে কন্ডেন্সারে। মোর অফ দ্য জেনারেটরস ইন থার্মাল পাওয়ার স্টেশন রান অ্যাট কত আরপিএম? 3000, 1500, 1750। অ্যাকচুয়ালি দেখা গেছে 3000 আরপিএমেই ঘোরে ম্যাক্সিমাম ক্ষেত্রে, কারণ একটা আমি সিম্পল একটা n = 120 ইন্টু f/p এই একটা ফর্মুলা রয়েছে, যেখানে সিনক্রোনাস স্পিডে ঘোরে যে কোনো জেনারেটর, অল্টারনেটর আর কি। তাহলে আমাদের 120 ফ্রিকোয়েন্সি হচ্ছে কি 50, যেহেতু আমাদের ইন্ডিয়ান যে পাওয়ার সিস্টেমে 50, আর পোল থাকে 2 পোল থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, p = 2 থার্মাল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে। তাহলে 2
3000 আরপিএম হয়ে থাকে। আরপিএম মিনস হচ্ছে রেভলিউশন পার মিনিটে আমরা এখানে করলাম। ফিফথ কোশ্চেন, এআরপি হিটার ইজ ইন এ স্টিম পাওয়ার প্ল্যান্ট ড্যাশ। এআরপি হিটার আমরা জানি যে বয়লারের সেকেন্ড পাসে থাকে, সেই সেকেন্ড পাসে কি হয়, প্রাইমারি এয়ারটা আসে যখন তখন টেম্পারেচারটা কিছুটা বাড়ানো হয় ইনিশিয়ালি পালভারাইজারে ঢোকার আগে। তো প্রথম দেওয়া আছে রিকভার্স দ্য হিট ফ্রম দ্য ফ্লু গ্যাসেস লিভিং দ্য ইকোনমাইজার, মানে ইকোনমাইজারে পরে থাকে অ্যাকচুয়ালি। তাহলে কি হচ্ছে, এটা তাহলে ঠিক ইমপ্রুভ দ্য কম্বাশন রেট, স্বাভাবিকভাবে কম্বাশন রেটটাও বাড়াবে কারণ টেম্পারেচার যেহেতু বাড়ছে। রেজ দ্য টেম্পারেচার অফ দ্য ফার্নেস গ্যাসেস, ফার্নেসে যেহেতু গরম হাওয়া ঢোকাচ্ছি তাহলে সেই হিসেবে টেম্পারেচারও বাড়াবে ফার্নেসের মধ্যে, মানে বয়লারের মধ্যে আর কি। তো টেম্পারেচারটা বাড়বে, তাহলে এখানে অল অফ দ্য অ্যাবভ অ্যান্সারটা হবে। এখানে কয়েকটা কোশ্চেন শুধুমাত্র আলোচনা করা হয়েছে। তো বাকি এর পরে যে টপিক আমি আলোচনা করব সেটি হাইড্রো এবং নিউক্লিয়ার পাওয়ার স্টেশন নিয়ে পরের ক্লাসে আমরা খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করছি।